জাতীয় নির্বাচন, যেই নির্বাচন ঘিরে নানান আলোচনা কিংবা বিগত সরকারের আমলে যেই নির্বাচন নিয়ে আসলে নির্বাচন ঠিক কেমনটা হয়, নির্বাচনের অংশগ্রহণমূলক বলতে আমরা কি বুঝি সেটি হয়তো বাঙালি জাতি ভুলতেই বসেছিল। সেই নির্বাচন আমরা আদৌ দেখতে পাবো কিনা, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন ঘিরে আমাদের প্রত্যাশা কতখানি, সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন আগামী জাতীয় নির্বাচন হবে সেরা এবং ঐতিহাসিক। সেই পথে আদৌ আমরা হাঁটছি কিনা, কিংবা গণতান্ত্রিক নির্বাচনের ধারায় বাংলাদেশ নতুনভাবে যুক্ত হতে যাচ্ছে কিনা, সেই সবকিছু নিয়ে আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের দেশ সন্ধ্যায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সমাজ রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, আইনজীবী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ সন্ধ্যায়। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আগামী জাতীয় নির্বাচন সেরা হবে এবং ঐতিহাসিক হবে সেটি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। জাতীয় নির্বাচন তো সব সময় আসলে সেরা হওয়ার কথা ছিল। বাংলাদেশের যারা ভোটার আছেন, যারা সাধারণ জনগণ আছেন, তারা প্রতিবার তাদের শ্রেষ্ঠ ভোটটি প্রদান করার মধ্য দিয়ে তাদের সবচাইতে পছন্দের রাজনৈতিক দলকে বেছে নেবার কথা ছিল। এরপরেও প্রতিবার আসলে আমাদেরকে বলতে হয় আগামী নির্বাচন ভালো হবে, আগামী নির্বাচন সুষ্ঠু হবে। এই ধারা থেকে আমরা কবে বেরিয়ে আসবো? ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শকরা দেখছেন তাদেরও ধন্যবাদ, রাজনীতিকে সম্ভাষণ জানাচ্ছি। আপনি যেটা বললেন যে আমাদের সবসময় আলোচনা আমাদের মধ্যে ছিল, আবার আরেকটি আলোচনাও কিন্তু ছিল যে আমাদের নির্বাচন ব্যবস্থার ত্রুটি, এর একটা বড় ধরনের সমাধান আমরা করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। কিন্তু সেটি যখন চলে গেল, তার পরের নির্বাচনগুলো নিয়ে কিন্তু আরো বেশি আলোচনা হয়েছে। এবারে হয়তোবা যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা আশা করি যে অন্যবারের চেয়ে আরো ভালো নির্বাচন আমরা দেখতে পারবো, কিন্তু সেটার শর্তগুলো আসলে আমাদের নির্বাচন কমিশন সংস্কার যে কমিশন হয়েছে সংস্কারের জন্য, তাদের রিপোর্টটা কিরকম হয়, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই রিপোর্টের যে মূল বিষয়গুলো বা যে মূল প্রস্তাবনাগুলো সেটার সাথে একমত হতে পারা যায় কিনা। অন্য কমিটিগুলোর ক্ষেত্রে যেমন সংবিধান বা প্রশাসন বা পুলিশ যে রিফর্মগুলো প্রস্তাবগুলো আসবে, হয়তোবা সেগুলো নিয়ে পরবর্তীতে রেটিফিকেশন বা সংসদে গিয়ে আলোচনা সমালোচনার সুযোগ থাকবে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে একটা ভালো নির্বাচনের জন্য কিন্তু মোটা দাগে প্রথমে একমত হতে হবে। যেটি আপনি আপনার উপস্থাপনায় বললেন যে আমরা নির্বাচন নিয়ে অনেক কথা বলছি, আমরা চাই একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হোক। তাহলে দুটো জিনিসকে ভিন্ন প্রথমেই করতে হবে, যে অন্যান্যগুলোর ক্ষেত্রে আলাপ আলোচনা করে আরো সময় নিয়ে করা যাবে হয়তোবা, কিন্তু নির্বাচনে ভালো নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচনের জন্য যে গঠিত কমিশন, তারা যে প্রস্তাবগুলো দেবে তার সঙ্গে একমত হতে হবে। কয়েকটা উদাহরণ আমি দিই যে কেমন করে এটা হতে পারে। একটা হচ্ছে যে আমরা এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার পাচ্ছি, যেটা এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারের মতো। এটা একটা বড় জায়গা। যখনই যারা নির্বাচন কমিশনে কাজ করছেন, বন্ধু বান্ধব যারা মেম্বার ছিলেন, তারা সবসময় বলে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন করাটা একটা সবসময় তাদের জন্য কাম্য এবং ভালো ফলাফলও দিয়েছে। তার মানে 1 নম্বর অবজেক্টিভটা আমার মনে হয় যে চিপ। সেকেন্ড যেটা হচ্ছে যে আমরা বলছি যে দীর্ঘদিন থেকে কথা হচ্ছিল যে রিটার্নিং অফিসার যারা হবে তারা নির্বাচন কমিশনের মনোনীত কেউ হবে, তাদের জেলা কর্মকর্তারা হবে। কিন্তু আমরা দেখেছি যে এটা হয় আসলে ডিসি, যেটা একটা বড় সমস্যা তৈরি করে। আর একটা হচ্ছে সবসময় বলা হয় যে প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে আসবেন, কিন্তু একটা গ্যাপ থেকে যায় যে প্রশাসন যে নির্বাচন কমিশনের অধীনে আসবেন সেটা তো শুধু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আসলে হবে না, জেলা লেভেলে আসতে হবে। যখন ডিসি কে আপনি রিটার্নিং অফিসার করছেন, তাহলে ডিসির আন্ডারে তখন পুলিশ চলে যায়, কিন্তু এক ধরনের কলিউশন সেখানে হতে পারে। এবারে যেটা আমরা আশা করছি যে নির্বাচন কমিশন নির্ধারিত রিটার্নিং অফিসার হবে, তখন কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসবে। আর একটা হচ্ছে যে আপনি আরো একটা আলোচনা দীর্ঘদিনে যে রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন থেকে হবে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হবে, সেটাও কিন্তু এবারের প্রস্তাবনায় বারবার উকি দিচ্ছে এবং আমরা আশা করি থাকবে। একইভাবে যে আপনার ভোট বাতিলের ক্ষমতা, মামলা নিষ্পত্তির ক্ষমতা, এই জিনিসগুলো যদি সংযুক্ত হয় আসলে একটা ভালো নির্বাচন হওয়া সম্ভব। সাথে যেটা হবে যে আপনি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা আছে, সেই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অর্থনৈতিক ক্লোজগুলো এবং রাজনৈতিক দলগুলোর হিসাব নিকাশ জমা দেওয়া সংক্রান্ত যে ক্লোজগুলো, সেগুলো যদি মানা যায় এবং যে প্রক্রিয়ায় নির্বাচনের পোস্টার ছাপানোর কথা, যে প্রক্রিয়ায় ব্যয় নির্বাহ করার কথা, সেগুলো আদৌ আমরা আসলে সবসময় মানতে দেখি কিনা, না সেটা তো আমরা দেখি না। আমি বলছি এই জায়গাটিতে আমি আসবো অধ্যাপক আব্দুল্লাহ, সেটা করতে পারলে তখন সমস্যা সমাধান। অ্যাডভোকেট আবু হেনা রাজাকি, এই যে প্রশাসনের কথা আমরা বলছি, একটি জাতীয় নির্বাচন এবং সেই নির্বাচনকে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই নির্বাচন ঘিরে আসলে যেই ধরনের প্রভাব কিংবা তাদের যে এক ধরনের কর্মকাণ্ড রয়েছে নির্বাচনকে ঘিরে, সেখান থেকে তো আসলে বেরিয়ে আসার উপায় নেই। কিন্তু যে ঐতিহাসিক নির্বাচনের কথা আমরা শুনছি কিংবা যে সেরা নির্বাচন হতে যাচ্ছে আগামী নির্বাচন, এই প্রশাসনকে রেখে কি সেটি সম্ভব?
ধন্যবাদ আপনাকে এবং আমার মামুন ভাই এবং দেশ টিভির দর্শক শ্রোতা। শুনেন, নির্বাচনে প্রথম হইল মানুষের নির্বাচনে বিশ্বাসী হওয়া দরকার, যে আমি নির্বাচনটা করব এবং বিশ্বাসের সাথে। এবং এ পর্যন্ত আমি শুনি নাই যে যখন ক্ষমতায় থেকে নির্বাচন করেছে প্রত্যেকটা নির্বাচন প্রত্যেকে ঐতিহাসিক বলছে। তাহলে ঐতিহাসিকের সংজ্ঞা কি আমি বুঝি না। এমন কেউ নাই যে বলে নাই, প্রত্যেকেই ভিদা খাইছে এবং ঐতিহাসিক নির্বাচন হয়েছে। 2 নম্বর, নির্বাচনে যাওয়ার আগে মানে যারা নির্বাচনের বাইরে থাকে তারা নির্বাচনে আবার যখন নির্বাচন আসে ভোটের অধিকার চায়, নির্বাচনের অধিকার চায়, গণতন্ত্রের অধিকার চায়, তারপরে ক্ষমতায় যদি যেতে পারে, প্রত্যেকটা আমরা দেখছি কম আর বেশি, তারা কিন্তু আবার কিভাবে ক্ষমতায় থাকা যায় তখন কিন্তু তার কাছে সেই নির্বাচনের অংশগ্রহণমূলক নির্বাচনের মানসিকতা থেকে সরে আসতে দেখছি। আমরা ট্রেডিশনালি দেখে আসছি। কে কতটা পারছে সেটা ভিন্ন কথা, কারণ এর আগের সরকার যদি যে গেছে তাদের কথা বলি, এরাই সবচেয়ে বেশি সুযোগ পাইছে পরপর 4টা নির্বাচন করার, এবং প্রত্যেকটা নির্বাচনে তারা কিন্তু বলেছে কঠিন গণতান্ত্রিক অধিকার হয়েছে, বিশ্বে ফলো করার মতো এমন কথাও বলেছে। এক দলকে 3 ভাগ করার পর সুপার গণতান্ত্রিক নির্বাচন তারা বলেছে। আরেক দল 17 বছর ক্ষমতায় নাই, কিংবা অন্য যারা ক্ষমতায় আসে নাই তাদের কথা আমরা জানি না। এইবার আসেন, যেই কথা ভাই বলল যে যেমন ডিসি, আমি একটা দেখছি, যেমন আমি বিগত সরকারে বলছিলাম, বিগত সরকারের জনগণ কিন্তু ছিল মাত্র 15 লক্ষ। বিগত সরকারের 15 লক্ষ জনগণ, সেই 15 লক্ষ জনগণ কারা? এই এমপ্লয়ি, কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ ভাইস ভার্সা। এদেরকে সে খুশি রাখছে, এরা ওই সরকারকে খুশি রাখছে। জনগণ ছিল মাত্র 15 লাখ। সাধারণ জনগণ নিয়ে ভাবে নাই, ভোট নিয়ে ভাবে নাই। ভোট নিয়ে যদি ভাবে তাহলে তো 70 ভাগ লোক হইলো হ্যান্ড টু মাউথ চলে, তারাই তো সবচেয়ে বড় ভোটারের অংশ। তাদের ভাগ্যে কি হয়েছে? আপনি তাদের কথা কেউ মনে রাখে না বলি তো আপনি ভোটে বিশ্বাসী না। জনগণের কথা যখনই আসে তখন তার মানে হচ্ছে আপনি ভোটে বিশ্বাসী না। আপনি যদি ভোটে বিশ্বাসী হতেন তাইলে সাধারণ জনগণ ভাবতেন নাম্বার 1। কিন্তু আমি একটু প্রশ্ন করি অ্যাডভোকেট আবিন রাজাকে, যেই দলটি ভোটে বিশ্বাসী ছিল না, কিংবা বিগত যে 3টি নির্বাচন আমরা দেখেছি সেখানে আসলে জনগণের ভোট দিতে হবে, সেটি খুব একটা ম্যান্ডেটরি ছিল না। সেখানে বাংলাদেশে ফলাফল যা হয় সেটি তো আমরা দেখেছি। এখন বাংলাদেশে গত 4টা যে নির্বাচন হয়েছে, 3টা-4টা নির্বাচন, পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যে ফলাফল নির্বাচনের পরে ফলাফল পাওয়ার আগে ফলাফল হাতে রেখে আমরা নির্বাচন করছি। প্রাইম মিনিস্টার বদল হবে না, দল বদল হবে না, এই দলই ক্ষমতায় থাকবে, এই একটা মাত্র দেশ। না শুনেন, যে নির্বাচনের ফলাফল আমি আগে জেনে, আমার নির্বাচনের ফলাফল কি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, পরিষদ বানাবে, এই ছিল নির্বাচন। এখন একটা কথা বলি আপনাকে, প্রথম আমরা একটা জায়গায় যে আমরা কিন্তু অনেক কথা বলি, উনিও বলেন আমিও বলি, এখন পর্যন্ত কিন্তু দলীয় গঠনতন্ত্রের ব্যাপারে কথা হচ্ছে না কোন দলের। সবাই বলতেছে দ্বিকক্ষ বিশিষ্ট হোক, তারপরে এইভাবে হোক, 2বারের বেশি থাকতে পারবে না, কিন্তু তাদের দলীয় গঠনতন্ত্র কি এখন আদৌ চেঞ্জ করছে? সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো আপনি সংবিধানে ইনক্লুড করে দিতে হবে যে কোন দলের একই ব্যক্তি সভাপতি এবং দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী হতে পারবে না। আসতে যাচ্ছিলাম ডক্টর আব্দুল্লাহ মামুন, এই যে সংগঠন পরিবর্তনের কথা আমরা বলছি, সংগঠন যেই দল যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে তারা তাদের মতন করে সংগঠন পরিবর্তন করেছেন। সেই পরিবর্তন আসলে রাষ্ট্রের স্বার্থে কিংবা জনগণের স্বার্থে কতটুকু সেটি হয়তো জনগণের বোঝার মতো ক্ষমতা নেই। কিন্তু এবার আসলে একটু রাষ্ট্রের স্বার্থের কথা নতুন যারা রাজনৈতিক দল আসতে যাচ্ছেন তারা চিন্তা করবেন কিনা, নাকি আবারও সেই নিজেদের প্রয়োজনেই সবকিছু পরিবর্তন হতে থাকবে? হ্যাঁ, এখানে দুটো জিনিস। একটা হচ্ছে যে এখনো যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ তৈরি, সেটাও কিন্তু একেবারে মোটা দাগে খারাপ না। এখন যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ খারাপ না, এটা হলো একটা দিক, ওটাতে একটু পরে আসে। আমি আরেকটা জিনিস যেটি রাজাকে ভাই টাচ করলেন, যে দলের মধ্যে গণতন্ত্র, ওই দলের মধ্যে যদি গণতন্ত্র থাকে তাহলে আপনি যে প্রশ্নটি আমাকে করলেন তখন কিন্তু আর এইটা হবে না, তখন আর কাটছাট দলের জন্য করতে হবে না। যেমন উনি একটা সুন্দর জিনিস উপস্থাপন করলেন যে দলের মধ্যে প্রথম যদি গণতন্ত্র না থাকে, আমি বলছি যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু দলের ক্ষেত্রে কি হবে? 2 বছর পর পর কাউন্সিল করার কথা, এবং কাউন্সিল করে করে এটা নির্বাচন কমিশনের রিপোর্ট দেওয়ার কথা, সেটা যথাযথ হচ্ছে কিনা, তারপরে আপনার যে স্থানীয় কাউন্সিলর নির্বাচনের যে প্রক্রিয়া সেটি হচ্ছে কিনা, বা আমরা নতুন কিছু আলোচনা আসছে যে আপনি যদি কোনো দলের এমপি থাকেন তাহলে ওই কনজিকিউটিভ টার্মে আপনার কোনো আত্মীয় স্বজন বা ব্লাড কানেক্টেড কেউ আর ওই পার্লামেন্ট নির্বাচন যেতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি 2বার নির্বাচন করলেন, এমপি ইলেকশন করলেন, 3য়-বার আপনার সন্তান বা স্ত্রীকেও নির্বাচন করতে পারবেন না। অথবা এক সময় নির্বাচন যখন আপনি করছেন, আপনি একটি আসনে আপনার অন্য কোনো আত্মীয় স্বজন আর একটি আসনে করতে পারবে না। এগুলো কিন্তু গুড ডেমোক্রেটিক প্র্যাকটিস যে প্রপোজালগুলো এখন বলা হচ্ছে। কিন্তু একই সাথে আপনার পার্টির মধ্যে কিন্তু এটা হতে হবে, নাহলে আপনি তো লিডারশিপ গ্রো করতে দিবেন না। আপনি সবসময় পার্টির একজন নেতা থাকলে, দেখুন
পৃথিবীর সব দেশের দিকে তাকান, পার্টির লিডারশিপ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পার্টিতে অনেক রিফর্ম হয়। লেবার পার্টি কতদিন এই ক্ষমতার বাইরে থাকলো, কনজারভেটিভরা রুল করলো, এখন কিন্তু নতুন নেতৃত্ব এসে অনেক বড় নতুন নেতৃত্ব নিয়েও তো বাংলাদেশে অনেক সমালোচনা আছে, অনেক চেষ্টা করেছে দুই টার্ম, কিন্তু চেঞ্জ হলো। বাংলাদেশের নতুন নেতৃত্ব কিন্তু সাকসেসফুল হয়েছে ক্ষমতা আসার ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশে যখনই নতুন নেতৃত্ব আসতে চায় তাদেরকে নানান রকম তকমা দেওয়া হয়। অ্যাডভোকেট আবু হেনা রাজাকে যে কিংস পার্টি বলা হয়, কিংবা ছাত্ররা রাজনৈতিক দল করতে চাইছে, তাদেরকে কিভাবে আসলে পেছনে রাখা যায়, বড় রাজনৈতিক দলগুলো অনেক সময় সেটি প্রচেষ্টা করে কিনা, সেই চেষ্টা বাংলাদেশে আমরা দেখেছি। কিংস পার্টি একটা জিনিস, আমরা সাধারণত ক্ষমতায় থেকে যখন দল বানাই তখন কিংস পার্টি বলি সাধারণত। ওইভাবে যদি আপনি কিংস পার্টি দেখেন, 1/11-এর সময় কিন্তু ব্যর্থ হয়েছে। অর্থাৎ কিংস পার্টি বলতে আমরা যেটা মিন করি, ডাইরেক্ট যদি কেউ টেক ওভার করে, ধরেন মার্শাল আসছে, ওই মার্শাল্লার টপে যিনি থাকেন উনি যখন টেক ওভার করেন তখন তিনি পার্টি বানাইতে পারেন, কথার কথা। কিন্তু এমনি আমি থাকবো নেপথ্যে পার্টি হবে, সেগুলো হয় না, এগুলো টেকে না। তো সেই কারণে কিংস পার্টি, আপনি পার্টি গণতান্ত্রিক শত শত হতে পারে, কিন্তু আমরা যদি দেখি যে একটা পার্টি তার দে আর ব্যাকড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, এটা আমরা ভালো নজরে দেখবো না। আপনি পার্টি করতে পারেন, সেটা নিয়ে অসুবিধা নাই, কিন্তু যেই জায়গাটা মূল জায়গাটা আমরা হিট করতে চাচ্ছি আজকে, এই ভাই আছে ইজ ওয়েল এডুকেটেড এবং সে এটা বিশ্লেষক, সিম্পল। আপনি দলীয় গঠনতন্ত্র পরিবর্তন করতে বাধ্য হবে যদি আপনি সংবিধানে লিখে দেন যে কোনো দলের একই ব্যক্তি সভাপতি এবং সরকার প্রধান একই সময় হতে পারবে না, এবং যখন কোনো রাষ্ট্রীয় পদ নিবে রাষ্ট্রীয় সরকারি সংসদ নির্বাচনে যিনি এমপি হবেন তিনি দলীয় পদে রাখতে পারবেন না, 2 বারের বেশি এমপি হতে পারবেন না, নট অনলি প্রধানমন্ত্রী, এমপি হতে পারবেন না, বাধ্য আপনার দলীয় সংগঠন গঠনতন্ত্র চেঞ্জ হতে। এইটা সংবিধানে এবং গণপ্রতিনিধিত্ব যে অধ্যাদেশ সেখানে আপনি ইনক্লুড, ভেরি সিম্পল, খুব কঠিন কিচ্ছু না, এবং এটাকে মানে 2/3 মেজরিটি থেকে কেউ চেঞ্জই করতে পারবে না। এই যে সিম্পল কথাটা আপনি বলছেন ডক্টর আব্দুল আল মামুন, আমি একটু জানতে চাই যে আপনি, আমি বা যারা হয়তো একটু নির্বাচন নিয়ে বিশ্লেষণ করছেন বা নির্বাচন নিয়ে কাজ করছেন, তারা বুঝতে পারেন, রাজনৈতিক দলগুলো বুঝতে পারে না, নেতারা বুঝতে পারে না। এই জায়গাটিতে একটা আমার ধারণা, এবারে যদি যে প্রস্তাবনাগুলো দেয়া হবে, আমার ধারণা সেক্ষেত্রে কনস্টিটিউশনাল চেঞ্জে এটা বড় একটা অংশ হিসেবে তারা আসলে বুঝতে পারে না, নাকি তারা বুঝতে চান না? বুঝতে পারলেও ইমপ্লিমেন্ট করতে চান না, তারা অবশ্যই বোঝেন। এবং এই জায়গাটা একটা উদার নৈতিক গণতান্ত্রিক প্র্যাকটিস আমরা দেখতে চাই পার্টিগুলোতে, এবং ওই পার্টির মধ্যে গণতন্ত্র আসলে কিন্তু পরবর্তীতে ট্রান্সফর্ম, একটা ছোট্ট উদাহরণ দিই, পরবর্তীতে ন্যাশনালিটি ট্রান্সফর্ম হবে। আপনি যদি মনোনয়ন বাণিজ্যে থাকেন তাহলে কিন্তু একজন এমপি স্বভাবতই যে টাকাটা ইনভেস্ট করছে সেটা কিন্তু পরবর্তীতে তুলে আনার চেষ্টা করে। এখন দুটো কাজ করা যেতে পারে, আপনি মনোনয়ন বাণিজ্য একদিকে পার্টির ক্ষেত্রে বন্ধ করবেন, আর একটা করতে হবে যে পার্লামেন্টে যারা মেম্বার তাদের তো তন্নি আসলে দায়িত্ব হচ্ছে পলিসি অ্যানালাইসিস করে আইন প্রণয়ন করা, তাদেরকে লোকাল গভর্নমেন্টে তারা যেভাবে এখন ইনভলভ হয়, যে ধরনের বাজেট তাদেরকে দেয়া হয়, যেখান থেকে দুর্নীতিগুলোর জন্য অভিযোগ অনেকের বিরুদ্ধে ওঠে, অবশ্যই সবার বিরুদ্ধে না, তখন কিন্তু এটা সম্ভব। তার মানে দুদিকেই কাজ করতে হবে, পার্টিতেও করতে হবে, একটা উইল ফোর্স দরকার আছে, একইভাবে কনস্টিটিউশনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে এটা আসতে হবে যে পার্লামেন্টে যারা মেম্বার তারা আইন প্রণয়ন করবেন, কিন্তু তাদের জন্য কোনো বাজেট থাকবে না, কাবিখা থাকবে না, তার এলাকায় যেন সে লোকাল গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করতে না পারে। কিন্তু সেটি উল্টো, বাংলাদেশের হয়তো যারা মনোনয়ন চাইছেন তারা এই কাজগুলোই প্রত্যাশা করেন। এই প্রশ্নটি একটু করতে চাই আমি, ওই সংস্কৃতিতে পরিবর্তন করতে হবে। পরিবর্তন আদৌ হবে কি? অ্যাডভোকেট আবু হেনা রাজা কি মনোনয়ন বাণিজ্যের কথা বলছেন? কোন এমন কোন নির্বাচন আছে যে নির্বাচনে কোন রাজনৈতিক দল মনোনয়ন বাণিজ্য করেনি? বাংলাদেশের রাজনীতিতে ছিল বাণিজ্য। আপনার রাজনীতির সাথে যখন অর্থনৈতিক সম্পর্ক চলে আসবে, আপনি প্রতিটা নির্বাচনের আগে যদি বেশি না মাত্র 50টা নমিনেশনও 20 কোটি টাকা করে বিক্রি করেন, তাতে কত টাকা আসে? মন্ত্রিত্বের জন্য যদি 50 কোটিতে বিক্রি করেন কত টাকা আসে? আপনার রাজনীতি মানে বাণিজ্য, এবং রাজনীতি মানে কিন্তু পেশা হতে পারে না কারো, সে যেই হোক, ইভেন প্রাইম মিনিস্টার, সে তারই বা পেশা রাজনীতি হবে কেন? আর রাজনীতির টার্মটা কি? আমি কয়েকদিন আগে দেখছি একজন ইটি বলতেছে যে রাজনীতি অভিজ্ঞতা ছাড়া দেশ চালানো যায় না। তো বাংলাদেশে যখন যে রাষ্ট্রপতি, থামানোর জন্য খুবই দুঃখিত, পৃথিবীতে প্রত্যেকটা দেশের রাজনীতিতে পেশা থাকে, হয় সে ট্রাস্টের চেয়ারম্যান থাকুক, বই লেখে, ওয়াইফের ইনকাম থাকে, শ্বশুরের ইনকাম থাকে, তার দোকানপাট থাকে। বাংলাদেশেও তো যখন ইনকাম দেখতে চাওয়া হয় সব সময় পেশা হয়ে গেছে। কিন্তু আপনার তো অর্থ উপার্জনের মাধ্যম হতে হবে একটা, আর রাজনীতি হবে জনকল্যাণের জন্য, রাষ্ট্রকে কন্ট্রিবিউট করার জন্য, সেটা তো এখানে নাই। আমি দেখছি যে আজকে যেমন এই যে এখন ছাত্র যারা সমন্বয়ক আছে তাদের সম্পর্কে কথা ওঠে, তাদের আয়ের উৎস কি প্রশ্ন আসে, ন্যায় অন্যায় পড়ে। এই আয়ের উৎস কি? এই প্রশ্ন তো বহু লোককে করা দরকার। কার করার ক্ষমতা আছে বাংলাদেশে এই মুহূর্তে? বহু লোকের করার ক্ষমতা, তাদের আয়ের উৎস কি? আমি ফেরত আসতে চাই, আয়ের উৎস নিয়ে কেন এখনো পর্যন্ত আমরা প্রশ্ন করবেন কেন আমাকে আয়ের উৎস নিয়ে? জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে পারি না। করাপ্টেড, তাহলে তো আমাকে ইন্টিগ্রেশনের মামলা হতে পারে। এই জায়গাটিতে আমি আসবো, একটি বিরতির সময় হচ্ছে। খোঁজার কি? দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
অ্যাডভোকেট আবু হেনা রাজাকে নির্বাচন নিয়ে অর্থায়ন এই শব্দটি শুনতে ভালো লাগলেও নির্বাচন নিয়ে বাণিজ্য এই শব্দটি নিশ্চয়ই আমাদের শুনতে খুব একটা ভালো লাগার কথা নয়, কিন্তু আপনি বলছিলেন যে দীর্ঘদিন ধরে আসলে নির্বাচন নিয়ে বাণিজ্য হচ্ছে। এটা ওপেন সিক্রেট, আমার কথা তো মনে হয় না কেউ জানে না। এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি ডক্টর আব্দুল্লাহ মামুন, আব্দুল্লাহ সাহেব যেটি উনি বলছেন যে এমন কেউ নেই আসলে সে জানে না নির্বাচন নিয়ে বাণিজ্য হয়, এবং আমার মনে হয় এমন কোনো রাজনৈতিক দল কি আছে যারা আসলে নির্বাচন ঘিরে বাণিজ্য করেননি? মানে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কয়েকটা ডাটা আপনাকে আমি দিই, যেটা একটু আগে বলছিলাম যে আমাদের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা ৭২-এ ২১-এ যেটা সংশোধন হলো ওটা কিন্তু মোটা দাগে খারাপ না। কয়েকটা জিনিস বলি, যেমন বলছে যে আপনার নির্বাচনী যে ব্যয় আপনি যে নির্বাহ করবেন, যে ফর্মটা থাকবে সেখানে আপনাকে বলতে হবে যে আপনি কিভাবে ব্যয় করবেন, আত্মীয় স্বজনের কাছ থেকে আনলেন কিনা, অন্যের কাছ থেকে ধার নিয়েছেন কিনা, দান নিয়েছেন কিনা। দেখুন, তার মানে প্রয়োগটা ইম্পর্টেন্ট, এটা একটা ফার্স্ট থিং। সেকেন্ডলি দেখেন যে আপনি বলা হচ্ছে যে আপনার যে আয় ব্যয় আপনি করবেন তার রিটার্নের কপি কিন্তু শো করতে হবে এবং জমা দিতে হবে, যে আপনার রিটার্ন, যে আপনার এই টাকাটা যে আপনার এই টাকাটা বা দান নিয়ে, ধরেন আপনি আমাকে টাকা দিলেন, আপনার রিটার্নের কপি কিন্তু সাবমিট করতে হবে যে আপনার এটা হোয়াইট মানি, ব্ল্যাক না। আরেকটা জিনিস দেখেন যে এর বাইরেও আপনি, আমরা ধরি যে প্যান্ডেল বলছে যে ওখানে 400 বর্গফুটের প্যান্ডেল হতে হবে, সাদা কালো পোস্টার হতে হবে, তার মানে কি জিনিসগুলো সবগুলো ভালো, আমরা মানিনি বা মানানো যায়নি। এবার কিন্তু অবস্থাটার পরিবর্তন হয়েছে। ইউনূস সাহেব যে বলছেন এটা চ্যাম্পিয়ন ইলেকশন করে দেখাতে চাই, তার অনেকগুলো উপজীব্য আছে, যেটা দরকার সরকারের মানসিকতার সাথে সাথে রাজনৈতিক দলগুলোর ওই মানসিকতা যে একটা চ্যাম্পিয়ন ইলেকশনে পার্টিসিপেট করে আমরা ক্ষমতায় যাব। ৩ নাম্বার দেখেন যে রাজনৈতিক দলগুলোর জন্য বলা হয়েছে যে ২০০-র অধিক প্রার্থী দিলে কেউ, তাহলে আপনি ৪.৫ কোটি টাকা পর্যন্ত খরচ করবেন, আর যদি তার নিচে প্রার্থী হয় তাহলে আপনি খরচ করতে পারবেন ৫০ লক্ষ টাকা, এবং ব্যক্তিগত যে খরচ সেটা ২৫ লক্ষ টাকা আপনি করতে পারবেন। দেখুন, এটার কোনোটার আশেপাশে কেউ নেই। কি হবে, ২০১৮ সালের ইলেকশনে বিএনপি, আওয়ামী লীগ সবাই পার্টিসিপেট করেছিল, এবং তখন দেখা গেল আওয়ামী লীগ যে অডিট রিপোর্ট জমা দিয়েছে ইলেকশনের পরে, ওখানে দেখিয়েছে 1.05 অর্থাৎ ১.৫ লক্ষ টাকা খরচ হয়েছে, আর বিএনপির খরচ হয়েছে ১.১১ লক্ষ টাকা। সত্যি কথা বলতে সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, আর জাতীয় পার্টি সবচেয়ে চ্যাম্পিয়ন, তারা বলছে ৪.৫ লক্ষ টাকা খরচ হয়েছে, ৪.৫ কোটি টাকা। তো আসলে এটা বাস্তবতা। বাণিজ্য ২ নাম্বার দেখেন, তাহলে এটাকে করা যায় কিভাবে, একটা তো পদ্ধতি বলতে হবে। টকশো গুলো আমরা করছি, বাট এটা তো ইম্পর্টেন্ট। সারা পৃথিবীর দিকে তাকান, ক্রাউড ফান্ডিং হচ্ছে ওপেন সোর্স থেকে। ইন্ডিয়াতে ট্রাই করা হলো, যদিও তারা এটা করতে পারেনি। একটু আমি যুক্ত যদি করি আপনার সাথে আব্দুল্লাহ মামুন, বাংলাদেশে যখনই আসলে কোনো রাজনীতিবিদ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের অর্থায়ন সম্পর্কে বা অর্থের সোর্স সম্পর্কে জানতে চাওয়া হয়, তারা বলেন যে তাদের সবারই আসলে তাদের সহধর্মিনীর যে ইনকাম সেটিই দেখান, একমাত্র সোর্স ম্যাক্সিমাম সময় আমরা সেটিই দেখি না। সেটি তো যে সহধর্মিনীরা বিপদেও পড়ছে, যে সহধর্মিনীর সোর্স দেখিয়ে যখন ট্যাক্স ফাইলে থাকে না তখন বিপদে পড়ছে। আমরা বরং যে জায়গাটা আমি যাই, এই জিনিসগুলো জানানো দরকার টকশোর মাধ্যমে। ইন্টারন্যাশনালি কি হচ্ছে, ক্রাউড ফান্ডিং হচ্ছে, বিভিন্ন কোম্পানি থেকে টাকা নিচ্ছে, ধনকুবেরা ঘোষণা দিচ্ছে, ব্রেকফাস্ট মিটিং হচ্ছে, সেখানে ফান্ডিং দিচ্ছে, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল। আরো একটা জিনিস বলি আপনাকে, যে কেন উনি যে বললেন যে আমাদের এই যে বাণিজ্যের কথা, আপনি যদি ৩-৪ ধরনের মডেল আছে কিন্তু ইন্টারন্যাশনাল ইলেকশন ফাইন্যান্সের, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ফাইন্যান্সের। যেমন একটা ধরেন যে জার্মানিতে যে দলটা ক্ষমতায় যায় তাদের এমপিরা তাদের একটা ইনকামের একটা অংশ দিয়ে দেয় দল পরিচালনার জন্য। ধরুন ২০০ এমপি, তাদের হিসাব করেন অনেক টাকা কিন্তু হবে, তারা দল পরিচালনার জন্য এটা দিয়ে দেয়। আরেকটা মডেলিং হয় যে রাষ্ট্র ফাইন্যান্সিং করে, যেমন স্পেন, ইউকে, সুইডেন, এটা রাজনৈতিক দলগুলোকে স্টেট ফাইন্যান্সিং করে। আরেকটা মডেল আছে যেমন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে, রাষ্ট্রের অ্যাসেট ইউজ করে ওটার ভাড়া টাড়া দিয়ে রাজনীতি করার সুযোগ। বাংলাদেশে অনেকটাই উল্টো, বাংলাদেশে যারা রাজনীতি করছেন তারা জনগণের টাকা শুষে নিচ্ছেন। এই আলোচনাগুলো কিন্তু হতে হবে। দেয়ার আর অল্টারনেটিভ মডেলস, ক্রাউড ফান্ডিং, স্টেট ফান্ডিং, এমপি ফান্ডিং। আমরা অনেক কিছু জানি আব্দুল্লাহ মামুন, কিন্তু আমরা মানি না। এখন এই জায়গাটা তো আলোচনা করে এখন আনতে হবে যে আমরা এই জিনিসগুলো মেনে অন্য সভ্য দেশে কি হচ্ছে করতে হবে। কিন্তু আপনি যদি বাণিজ্য করেন, ব্যবসায়ীদেরকে নমিনেশন দেন, আইন প্রতিপালন না করেন, রাতে ভোট করেন, তাহলে তো আপনি করতে পারবেন না। ব্যবসায়ীদেরকে নমিনেশন, অ্যাডভোকেট আবু হেনা রাজাকে বিগত যে নির্বাচন আমরা দেখেছি সেখানে সংসদে প্রায় 60% যারা এমপি হয়েছেন তারা প্রত্যেকেই হয়তো ব্যবসার সাথে জড়িত ছিলেন। আবার মনোনয়ন বাণিজ্যের কথা যেটি আসলে খুব বেশি আলোচিত হয় নির্বাচনের সময়, সেটি বিএনপির মতো রাজনৈতিক দল হোক কিংবা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট রাজনৈতিক দল হোক, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই ধরনের আমরা আসলে উদাহরণ পেয়েছি। সেই উদাহরণ থেকে বেরিয়ে আসার আদৌ আমাদের সামনে কোনো রাস্তা আছে? বিএনপির বলেন, কোনো দলের নাম বলার তো দরকার নাই। আপনি যখন পলিটিক্যাল লোকটাকে, এখানে আমরা টক শো করেছি বছরের পর বছর, আওয়ামী লীগের বহু লোক এখানে টক শো করছে। একটা ছেলের নাম আসলে সালাউদ্দিন, আওয়ামী লীগের, ওই যে চিনেন আপনি, জার্নালিজমে পড়ছে,
সে জার্নালিজমে পড়ছে, সে এখানে বছরের পর বছর আওয়ামী লীগের জন্য জীবন দিছে, গালি খাইয়া মানুষের অপবাদ নিয়ে। ফেরদৌস হয়ে গেছে গিয়ে পার্লামেন্ট মেম্বার, তারা একসাথে লেখাপড়া করছে, যে ছিল নায়ক, সে রাজনীতি বোঝে, মমতাজ রাজনীতি বোঝে। তাহলে আমি যদি বলি যে ইউনূস রাজনীতি বোঝে না, আমার নিজের কপাল নিজের, মানে এটা আত্মহত্যার সামিল। কেন বলছি কথাটা? যে ব্যবসায়ীদেরকে আনতেছে কেন, ব্যবসায়ীরা কিন্তু ঘুমে, শয়নে, স্বপনে শুধু বিজনেস চিন্তা করে, তার প্রতিটা মিনিট হইল টাকা। সে পার্লামেন্টে ঢুইকা বছরের পর বছর সে পার্লামেন্টে কথা বলবে, উনি টাকা দিয়ে ইনভেস্ট করে, এত দায় উনি ঠেকেন নাই। যেমন যদি ভারতের আম্বানির দিকে তাকান, এমপি হয় না, ইলন মাস্ক এমপি হয় নাই এই যে আমেরিকার, কারণ কি? তারা ইনভেস্ট করে। বাংলাদেশে বহু ব্যবসায়ী আছে, তার ভিতরে যারা অতিলোভী তারা হয়তো যায় ওই এমপিটা যাচ্ছি সে ব্যবসাটা আরো প্রসার লাভ করার জন্য। আপনি সিম্পল যেটা বললো ভাই, উনি বললেন আইন আছে, আমিও বলি আইন আছে, আইনের কোনো প্রয়োগ তো নেই। নো, প্রয়োগ বিষয়টা হচ্ছে ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম, ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান। আপনার ভিতরে রন্ধ্রে রন্ধ্রে আপনি করাপশন, যে কথাটা বলতেছিলাম, প্রত্যেকটা সচিবের বউ কিংবা মহিলা সচিব যদি হয়, তার হাজব্যান্ড যায় দেখবেন সচিবের বউ এবং তার শ্বশুর শাশুড়ি বিরাট রিচ ম্যান, যেটা উনি বানায় ইনকাম ট্যাক্সের ফাইলে, অথচ যেখান থেকে বিয়ে করে আসে খোঁজ নিয়ে আসেন কোন গ্রামের কোন মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। তাই সচিবের বউ বলেন, ডিআইজির বউ বলেন, এরকম আমলাদের বউ বলেন, সবার শ্বশুর খুব রিচ, অর্থাৎ তাদের নামে, এবং সময়ের ব্যবধানে ট্যাকেল করতে পারলে করলো, নয় ফেসে গেল, কিচ্ছু আসে যায় না। কারণ আমি যখন মরে যাব, আমি যখন বাটে পড়বো, আমার জন্য আমার বউ মরে গেলেই কি, আমার পোলা মাইয়া মরে গেলেই কি। আজকে দেখেন না, মন্ত্রী কোথায়, পোলা কোথায়, মাইয়া কোথায়, কার কোথায় কি অস্তিত্ব আছে? আপনি কল্পনা করে দেখেন তো, অস্তিত্ব থাকবে না একটা সময় গিয়ে, সেটা এখনই তো নাই। আপনি কেন নাই বলি শুনেন, আমি ছিলাম প্রধানমন্ত্রী, মনে করেন আমি এখন অন্যের করুণা একটা ফ্ল্যাটে থাকতেছি, আমি তাকায় তাকায় দেখতেছি, আমি যার বিচার করতেছিলাম, আমি মামুন সাহেবকে জেল দিতে নিলাম, সেই মামুন সাহেব ওই চেয়ারটায় বসে আমাকে জেল দেওয়ার চিন্তা করতেছে। এ তো ডেইলি মরতেছে একবার করে। কেন বলতেছি এটা? আপনি আপনাকে চেঞ্জ করেন। আরেকটা জিনিস আমি বলতে চাই, এটা বললে হয়তো মানুষ আমাকে পাগল বলবে। আমরা ভোটের সময় কারচুপি দেখি, মারামারি হয়, আছে না, কাউন্টার হয়, যে কারচুপি নিয়ন্ত্রণ করে। ভোটের ব্যালট বক্স একটা কাউন্টার পার্ট ভোটারের কাছে ফেরত আসতে হবে। কেন আমি বলি এটা আমার সাধারণ লোকের জন্য না। উনি ধরেন আওয়ামী লীগ করুক বা বিএনপি করুক বা জামাত করুক, হটেভার ইট ইজ, উনি ওনার কাউন্টার পার্টটাই নিয়ে ওনার দলের কার্যালয়ে জমা দিবে, অর্থাৎ ভোট গণনার সাথে মিলাইতে হবে। কিন্তু এই যে স্বচ্ছতার জায়গা কিংবা জবাবদিহিতার জায়গা আপনি বলছিলেন, সেই জবাবদিহিতার জায়গাটাই আমরা আজ পর্যন্ত 50 বছরের বেশি সময় পেরিয়ে গেছে বাংলাদেশের, এখনো আসলে আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে পারছি না। সেটি রাজনৈতিক দল হোক কিংবা এখন অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে আমরা ইতিমধ্যে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কর্মকাণ্ড, তাদের অর্থায়ন নিয়েও আসলে জবাবদিহিতার জায়গাটা স্বচ্ছ হচ্ছে না কেন? না, এই ঘটনা হচ্ছে যে এই সংস্কৃতি তো পরিবর্তন করতে হবে। না, প্রশ্নটা তন্নি যেটা বললাম, যেমন আমরা তো এটা আমরা একমত, আমরা যে আমাদের সিস্টেম একটা প্রবলেম আছে, এটা তো একমত। তাহলে সিস্টেমটা প্রথম বদলাতে হবে। কেউ চায় না সিস্টেম থেকে বেরিয়ে আসতে। 3-4টা ছোট্ট উদাহরণ দেই। এই যে এখন আইটি যুগে গ্রামে পর্যন্ত আমাদের মোবাইল আছে, ইন্টারনেট আছে, আপনি কি মনে করেন মিছিল মিটিং করে এইসব সময় নষ্ট করে বা এইসব ট্রাফিক জ্যাম করার দরকার আছে? দরকার নেই তো। হ্যাঁ, আপনি সভা করবেন, নির্বাচনী সভা কনফাইন্ড স্পেসে হবে, কারো কোনো প্রবলেম হবে না। 1, 2, আপনি বলে দেন যে প্রত্যেক এমপিকে নির্বাচনের সময় তার নির্দিষ্ট একটি অ্যাকাউন্ট, সারা পৃথিবীতে যেটা হয়, নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে টাকা আনতে, একটি অ্যাকাউন্টে টাকা আনতে হবে এবং সেই অ্যাকাউন্টের হিসাবটা মেলাতে হবে। না, আপনি তো সংস্কৃতিটা পরিবর্তন করতে চান। আরেকটা জিনিস দেখেন, আমি চাই, আপনি চান না, যারা আসলে রাষ্ট্র পরিচালনা করবেন তারা কেন চান না নিজেদের সুবিধার জায়গাটা রেখে দিতে? আমি তো চাচ্ছি আপনি বিতর্কের আয়োজন করেন, সারা পৃথিবীতে হচ্ছে না, উন্নত দেশে হচ্ছে না। আপনি ক্যান্ডিডেট যারাই থাকবে তাদের মধ্যে বিতর্কের আয়োজন করে, ছোট ছোট প্র্যাকটিস কিন্তু একটু একটু শুরু হয়েছে। যে বিতর্কের কথা আপনি বলছেন, সেই বিতর্ক কিন্তু দিন দিন বাড়ছে। আমরা যদি বলি যে রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্র আছেন তাদের সাথে এক ধরনের বিতর্ক বাড়ছে, কিন্তু সেই বিতর্ক আপনারা কেমন বিতর্ক চাইছেন, সেই বিতর্ক কেন হচ্ছে না? আমার যে বিতর্ক থাকবে, আমার কনস্টিটিউয়েন্সির প্রবলেমগুলোকে এমপি কিভাবে ডিল করবে, এটাই আমি জানতে চাইছি। এই বিতর্ক কেন হয় না? অন্য বিতর্কে কেন আমরা চলে যাই? না, সেটাই তো করতে হবে। আমি সাংস্কৃতিক পরিবর্তন করতে বলছি। এটা মামুন সাহেবের সাথে একটু অ্যাড করি আমি। এটা হবে কেন, কিভাবে বলেন? ওনার বাড়ি রংপুর, ভুরুঙ্গামারি, ওনাকে ওনার দলীয় নেতা মনে করতে মৌচাক থেকে পাশ করবা, কন্ট্যাক্ট আছে, কোন লোকের সাথে কন্ট্যাক্ট আছে? এটার মানে কি? এটার মানে আমি দাঁড়া করেছি কলা গাছ পাশ করবে, নাহলে কারচুপির ভোট হবে। তা নাহলে যে এলাকার আপনার ভুরুঙ্গামারির লোকটার এনে আপনি মতিঝিল দাঁড়া করাই দিতেছেন, হাউ? সে তো কাউকে চেনেই না, তাহলে ভোটে পাশ করে কেমনে? হাউ হি ইজ গেটিং দ্য ভোটস? ইউ টেল মি।
এটা আমরা ট্র্যাডিশনালি দেখে আসতেছি। একটা সাংস্কৃতিক পরিবর্তনটা বড় জিনিস হবে আমার ধারণা। দ্বিকক্ষ বিশিষ্ট যে প্রথার কথা আমরা বলছি সেটা যদি চালু হয়, আমাদের যদি না ভোট টোকেন না হয় ইফেক্টিভলি চালু হয়, এটা তো দুটো পদ্ধতি আছে, এটা টোকেন আকারে থাকবে, ওটা ইম্প্যাক্ট করবে না। এটা হচ্ছে যে না ভোট ওই না ভোটেরও টোকেন বাসায় নিয়ে আসবো আমার কাউন্টার পার্ট, টোকেনটা টোকেন পার্টিসিপেশন সেটা যদি না হয় ইফেক্টিভলি হয়, এইগুলো কিন্তু পরিবর্তন। এবং আমার মনে হয় যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে কথাটা বলেছেন যে পুরো একটা চ্যাম্পিয়ন ইলেকশন করতে চাই, যে আলোচনাগুলো আমরা দুজন করলাম আপনি সহ, জাস্ট থিঙ্ক এতটুকু যদি একটা মোটামুটি অল্প সময়ে যে আলোচনা আমরা করেছি এই জিনিসগুলোকেও যদি বাস্তবায়ন করা যায় অনেক। এই যে মামুন ভাইয়ের সাথে আমি অ্যাড করি, মামুন ভাইয়ের সাথে অ্যাড করি আমি, আমেরিকায় যখন কেউ ওই আইডি আনতে যায়, ভোটার আইডি মানে কি কয় ন্যাশনাল আইডির মতো, যখন ডেটা ফিল আপ করে তখন কিন্তু তাকে বলতে হয় উনি কোন দলের সমর্থক, আপনি জানেন সেটা, তাকে লিখতে হয় আমি এই দলের সমর্থক। সুতরাং আপনি নানান জায়গায় কাউন্ট করার সুযোগ আছে। আমাদের তো আজকে আমি জাতীয় পার্টি, কালকে আওয়ামী লীগ, পরশু বিএনপি, তারপর একদিন জামাত, উই আর চেঞ্জিং দিস ওয়ে দ্যাট ওয়ে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আপনার তো আইডিওলজিই নাই। কারণ আপনার ওনার দলের আইডিওলজি একটা, আমার দলের আইডিওলজি একটা, আমার একটা কর্মী আপনি, আমার কাছে ভালো লাগলো না, আপনি তার কাছে, আপনার আইডিওলজি কোথায়? এই যে আদর্শের কথা আপনি বলছেন, আপনারা কি এই আদর্শিক জায়গায় কি বাংলাদেশের নির্বাচনে আমরা অনেক ধরনের সমীকরণ পরিবর্তন করে রেখেছি? আদর্শ নাই কোথায় দেখেন? এই জায়গাটিতে আমি আসি, যদি আমি জোট গঠনের কথা বলি, বাংলাদেশের নির্বাচনকে ঘিরে নতুন নতুন সময় নতুন নতুন ভাবে জোট গঠন কিংবা নিজেদের প্রয়োজনে আসলে অন্য রাজনৈতিক দলকে ব্যবহার করা, সেই উদাহরণ আমাদের সামনে অনেকবার আছে। এই জোট গঠন সামনের দিকে আসলে রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনতে যাচ্ছে কিনা? জোট গঠন হয় না তো ভাই। যেমন আমি একটা সিম্পল কথা বলি, হয়তো ইসলামী দল যারা করে তা আমার রাগ করবে। আপনি ধরেন ওনার আইডিওলজি বাদ দিলাম, উনি নিজে নিজে একটা কনস্টিটিউশন লিখছেন, আমি আমার একটা কনস্টিটিউশন লিখছি, তাই না? কিন্তু ইসলামী দল যারা করে তারা কি বলেন যে আমরা আল্লাহর আইন চাই, কোরআনিক, তাহলে তার কনস্টিটিউশন তো ভাই সেম। যারা ইসলামী দল করেন তাদের কনস্টিটিউশন সব সেম, কোরআনের আলোকে হাদিসের আলোকে, তাকে এতগুলো দল কেন? মানে আমি সব বাদ দিলাম, ওনাদের আইডিওলজি বাই সেম, সবাই কোরআন পড়েন, সবাই হাদিস পড়েন, তাহলে ওনাদের এত দল থাকবে কেন? ওনারা একটা প্ল্যাটফর্মে আসতে পারেন। এক, দুই নম্বর, আমরা যদি 5 আগস্টের দিকে তাকাই, আমি জানি না মামুন ভাই আমার সাথে 5 আগস্ট যখন সেনাপ্রধান ডাকলেন, কাদেরকে ডাকলেন? যারা গেলেন গাড়িতে চেড়ে, বাসে চেড়ে, তারা কিন্তু একটা দলের পদের নেতৃত্ব দিচ্ছেন। জামাত ইসলাম আমির গেছেন, বিএনপির লোক গেছেন, নানানজন গেছেন। তারা গিয়ে কি বলে আসছেন? আমি জামাতের আমি ইন্টারভিউটা দেখছি খালেদ মহিউদ্দিন এখানে, সেখানে সে বলছে আমরা সেনাপ্রধানকে বলছি আপনারা যাদেরকে যোগ্য এবং দক্ষ মনে করেন তাদেরকে নিয়োগ দিবেন। কেন? কথার কথা বলছি, দেশ তো আপনি চালাবেন, আপনাকে ডাইকে নিয়ে গেল, আপনি নেতা, আপনার ডাইকে নিয়ে গেল, আপনারা গেলেন, অথচ আপনি ক্ষমতায় গেলে সেনাপ্রধান আপনার আন্ডার কমান্ড হবে। তার ডাকে আমি শেষ করি, সেখানে সে বলে আসলো কি যাদেরকে যোগ্য, তার মানে উনি কি যোগ্য না? আমাকে যখন ডাকলেনি তখন তো আমি বলবো আমি যোগ্য। আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় স্বার্থে তো আসলে এক হওয়ার কথা ছিল। কিংবা নির্বাচনে যে রাজনৈতিক দলটি দাঁড়াতে যাচ্ছে তার আসলে জনগণের পালস বুঝতে পারার যে ভুল, সেখান থেকে এখন বেরিয়ে আসার একেবারে মোক্ষম সময়, সেটি আসলে রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে নাকি খুব তড়িঘড়ি করছে, কোনো মতো নির্বাচন হয়ে গেলে তারা যদি কোনো না কোনো ভাবে আসলে ক্ষমতায় আসতে পারে সেটি তাদের লাভ। এই উত্তর নিব। আমাকে আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। ডক্টর আব্দুল আল মামুন, আমরা সেরা নির্বাচন দেখতে চাই, আমরা ঐতিহাসিক নির্বাচন দেখতে চাই, কিন্তু যারা আসলে নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্রের ক্ষমতায় আসবেন তাদের মাঝে পরিবর্তন আমরা এখনো লক্ষ্য করছি কিনা, নাকি আসলে কোনোভাবে একটি নির্বাচন হয়ে গিয়ে ক্ষমতায় আসতে পারলেই তাদের সবকিছু পাওয়া হয়ে যাবে? না, কিছু কিছু পরিবর্তন কিন্তু হচ্ছে, এটি স্বীকার করতে হবে। যদিও যে কথাটা একটু আগে আপনি বিরতিতে যাওয়ার আগে বললেন যে তড়িঘড়ি হচ্ছে কিনা, সরকার 5 আগস্টের পরে আমরা যে সরকারকে দেখছি এটা আমার সমাজের সরকার, সবার অভূতপূর্ব জনসমর্থন নিয়ে, কিন্তু এবং তারা ব্যক্তিগত ক্ষেত্রে সবাই সফল। স্টেট মেকানিজম ইজ সাচ এ থিং যেখানে পলিটিক্যাল এলিমেন্ট থাকে, বা যে কাজগুলো মোটা দাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, ট্রাফিক সহ জনজীবনের স্বস্তির যে কাজগুলো, এটা আরেকটু ইফেক্টিভলি করলে হয়তো বা এই নির্বাচন তড়িঘড়ির প্রশ্নটা আসতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা পরিবর্তন হচ্ছে না, এটা আমি কিছুটা দ্বিমত পোষণ করি আপনার সঙ্গে। পরিবর্তন হচ্ছে, যেমন ধরুন বিএনপির 31 দফা নিয়ে যে কথাটা হচ্ছে, এটা কিন্তু অবশ্যই 31 দফার প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি দেখেন, প্রত্যেকটা জিনিস, সংবিধান আছে, নির্বাচন প্রক্রিয়ার কথা বলা আছে, উন্নয়ন, সবই কথা বলা আছে। এর সাথে আমার যেটা ব্যক্তিগতভাবে কামনা করি যে দলের মধ্যে গণতন্ত্রায়নের মেকানিজমটা কি হবে সেটা দিলে কিন্তু মানুষ বিএনপিকে আরো অ্যাপ্রিসিয়েট করবে। 2-3টা ছোট্ট উদাহরণ আপনাকে দেই, এবং আমি কোনো দল জাস্ট উদাহরণ হিসেবে বলছি, কারো পক্ষ নিয়ে বলছি না। দেখুন আমি একটি হলের প্রভোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের, গত 4-5 মাসের মতো আমরা হলে এমন কোন অবস্থার কিন্তু আমি সম্মুখীন হইনি যে ছাত্র দল এসে বা বৈষম্য এসে বলছে যে আমার হলে একটা প্রোগ্রাম হচ্ছে যে টোকেন দেন।
এটি কিন্তু আমি দেখছি না, বা কোনো দল এসে কোনো শিক্ষার্থী আমাকে বলছে না যে অমুককে হলে সিট দিতে হবে, এটিও কিন্তু একটি গুণগত কিন্তু পরিবর্তন। চাঁদাবাজির অভিযোগ আমরা দেখেছি না, বিশেষ করে বড় রাজনৈতিক দল থেকে এখানে শুরু একটু করে একটু কারেকশনের দরকার আছে। সেটা হচ্ছে যে আমরা যে লুটপাট চাঁদাবাজি দেখে এসেছি, সেখান থেকে আমরা পুরোপুরি চাঁদাবাজি মুক্ত একটা দেশের স্বপ্ন দেখছি। আমিও দেখছি করার কথা ছিল না, খুবই দুঃখজনক যারাই করছে, তাদের বিরুদ্ধেও আমরা বেশি না কম হচ্ছে পাচ্ছি। সেইটাতে আমি যাব না, কিন্তু একটা আওয়াজ তোলার কিন্তু সিস্টেম চালু হয়েছে। আওয়াজ তুলতে পারছি কি? আওয়াজ তোলার পরে কাজ হচ্ছে? অবশ্যই এখানে বসে আমরা কথা বলছি। আজকে থেকে 6 মাস 7 মাস আগে এখান থেকে 8-10 মাস আগে কি চাঁদাবাজি ব্যাংক লুটের কথা আমি এখানে বলতে পারতাম? সেখান থেকে তো আমরা বেরিয়ে আসতে চাই, সেই বেরিয়ে আসতে পেরেছি আমরা। এটা প্রক্রিয়া, আমি বলছি না যে একই দিনে হয়ে যাবে না, হয়ে যাচ্ছে, কিন্তু সেই দাবিটি যারা করেছেন তাদের বিরুদ্ধে তাহলে এখন কেন চাঁদাবাজির অভিযোগ আসছে? না, সেটি আমি বলছি যে এটা তার কালচারের পার্ট হয়ে গেছে। আপনার আস্তে আস্তে হবে, যে জায়গাটাতে দরকার। আমি মামুন সাহেবের সাথে আমি একটু অ্যাড করি। আমি না ভাই, এটার প্রক্রিয়া তো হয়তো 10% 8% হয়, আমি বলছি না কোনটা অ্যাকসেপ্টেড। ওনার সাথে আমি 1% হলেও তো কোন জায়গাটায় থাকা যাবে না। আমি বলি ওনার সাথে আমি একমত হতে দিচ্ছি ওই জায়গাটায় যে যেহেতু শেখ হাসিনা চলে গেছে, আমার দেখা, আমরা রাজনীতি সবাই কম বেশি না করলেও সম্পৃক্ত, শেখ হাসিনার যে বৈশিষ্ট্যগুলো ছিল, এইরকম বৈশিষ্ট্যের একজন, যাকে আমি এখানে এই টকশোতে বলছি শি ওয়াজ দ্য লেডি ভার্সন অফ হিটলার, মানে এইরকম একটা মহিলা আগামী 100 বছরে এই উপমহাদেশে আসবে না। যদি না আসে তাহলে আপনার পরিবর্তনের দিকে যাবে, সেই আগের জায়গাটায় থাকবে না। এটা আমার কনফিডেন্স, আমি চাই। হয়তো এর আগে আরো কিছু এবং একইভাবে যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসেছে, বিএনপির সর্বোচ্চ নেতাদেরও কিন্তু ছোট ছোট ঘটনায় বহিষ্কার করা হয়েছে, করা হচ্ছে তো 3 মাস 4 মাস, এটা তো ছিল না, এটাও অ্যাপ্রিশিয়েট করতে হবে। আমরা যদি অ্যাপ্রিশিয়েট না করি আদতে কিন্তু পরিবর্তনটাকে সেটাই বলতেছি। কিন্তু আপনি যদি সিম্পল 16 বছর ধরেন, 16 বছর আপনি রিভার্স করে ফেলবেন 5-6 মাসে, এটা আশা করাও ঠিক না। বাট আমরা দেখতেছি যে একটা ঢেউ আসছে, মানে দেয়ার ইজ এভরি পসিবিলিটি অফ নিউ ফেস, আসার একটা। তবে যেহেতু হাসিনার মতো ওইরকম মহিলা আওয়ামী লীগের থেকেও আর পাবে না। কালকে যদি আপনি শেখ রেহানাকে বসান বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে হাসিনার কপি হতে পারবে। কিন্তু যে পরিবর্তনের কথা একটা ইনফরমেশন আই থিংক উইল বি গুড হেল্পফুল। ছাত্র রাজনীতি নিয়ে অনেক কথা হয়, ছাত্রলীগ নিয়ে কথা হচ্ছে, নিষিদ্ধ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু একটা বুদ্ধিভিত্তিক রাজনীতির উদাহরণ সৃষ্টি করতে পেরেছিল জন্যই কিন্তু আন্দোলনে সবাই জাম্প করলো এবং তারা লিড করেছে। এটা অবশ্যই অন্যান্য স্টেক হোল্ডাররা তাদের ক্রেডিট পাবে, কিন্তু তারা লিড করেছে। এই যে ধাক্কাটা ছাত্র রাজনীতির পরিশীলিত হয়, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র দল এখন গাছ লাগাচ্ছে, ট্রেনিং পরিচালনা করছে, পাখির বাসা করছে, বা কম্বল বিতরণ করছে। উনি আমার সিনিয়র, এটা কি গত 50 বছরে আমি দেখেছি? এটাই বলছি আমি। তার মানে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা বুদ্ধিভিত্তিক বা একটা সঠিক রাজনৈতিক প্রক্রিয়া চালু করেছিল জন্য ছাত্র দল এটা করছে, অন্যান্য সংগঠনগুলো করছে। এবং একইভাবে আমরা দেখতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেন এখান থেকে বিচ্যুত না হয়। এই জায়গাটিতে আমি যদি আসি যে একই জায়গায় আমরা এটিও দেখছি যে এই 36শে জুলাই পর্যন্ত আসলে রাজনৈতিক দল কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই ঐক্যমতে ছিলেন। মতের পার্থক্য থাকবে রাজনৈতিক ক্ষেত্রে, সেটি আমরা দেখছি, কিন্তু আসলে বিভেদ বাড়ছে, দূরত্ব বাড়ছে, এবং সেটাও নির্বাচন কেন্দ্রিক। একটি দল চাইছে যত দ্রুত সম্ভব নির্বাচন, আর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত ছিলেন তাদের অনেকগুলো শর্ত আছে। তারা ফ্যাসিস্ট সরকারের বিচার না দেখে নির্বাচন চান না, এবং তারা সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত বিচার চান না, সংবিধানের কবর রচনা করবেন, এমন শব্দও তারা ব্যবহার করেছেন। এগুলো আসলে আমাদের জন্য কতখানি না, যেটা বলতেছে বৈষম্য ছাত্ররা যে সবকিছু পরিবর্তন করবে, সংবিধান সংস্কার করবে, করার পর তো এটা পার্লামেন্ট দিয়ে অ্যাপ্রুভালটা নিতে হবে, তাই না মামুন ভাই? আপনি যা কিছু করেন অ্যাপ্রুভালটা তো পার্লামেন্ট থেকেই নিতে হবে। এখন সেখানে যদি সন্দিহান থাকলে ধরেন আজকে কিন্তু ছাত্র অলরেডি বলতেছে আমরা কিন্তু রাজনৈতিক দল যত ইউনাইটেড হবে তত আমরা ফাঁসির দড়ির দিকে যাব, এরকম কথা তারা বলেছে। তার মানে তাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে। সে ভয়টা যাই হোক, সে ভয়টা পাচ্ছে যে আমরা যদি ক্ষমতা যাইতে না পারি বা একটা অবস্থান না রাখতে পারি এই চলমান রাজনৈতিক দলের বিরুদ্ধে, ধারার বিরুদ্ধে আমাদের আন্দোলন, সুতরাং আমরা অন্যভাবে ভিকটিম হতে পারি, এই ভয়টা পাচ্ছে। সে কারণে আপনি মনে করেন দেশে যে একটা টার্মোয়াইল সিচুয়েশন এখনো আছে, প্রকাশিত হোক অপ্রসারিত হোক, সেটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় আরও একটা টার্মোয়াইল সিচুয়েশন আমরা ফেস করতে হবে। এবং তারপরে যে সরকারটা হবে সেই সরকারটা এবং শেখ হাসিনা সরকার এর মাঝখানের এডিনটেরিম সরকারের এডিনটেরিম পিরিয়ড চলছে বলে আমার কাছে মনে হচ্ছে। ডক্টর আব্দুল মামুন, এই যে ভয়ের কথা অ্যাডভোকেট আফরিন রাজাকে বলছেন, এই ভয়টা যদি আসলে আমাদের 2025-এ এসেও পেতেই থাকতে হয় তাহলে আমরা কেমন গণতান্ত্রিক পথে হাঁটা শুরু করলাম? না, রাজীবের সঙ্গে আমি এখানে একটু দ্বিমতই পোষণ করছিলাম। আমি ভয় বা কমপ্লিমেন্ট বলবো, আমি ভয়টা পেতে চাই না। ইউ আর কারেক্ট, ওই ভয়ের দিকে যেতেই চাই না। আমি একটু অন্য একটা জিনিস যেটা আপনি শুরু করলেন রাজা ভাই, যে যখন 5ই আগস্ট পরবর্তী সময় বা তার আগে থেকে আন্দোলন যখন দানা বাঁধছে,
এবং এখনকার যে অবস্থা তার মধ্যে মেইন একটা পার্থক্য হচ্ছে শিক্ষার্থীদের দল গঠনের ঘোষণার, অন্য কোনো কিছু আমি এটার মধ্যে দেখি না। এই দল গঠনের ঘোষণা যখন তারা দিল তখনই কিন্তু এটা শুরু হলো না, এটাকে ইররিভার্টেবল ফ্যাক্ট বলতে চাই, এটা অখণ্ডনীয় যুক্তি, এটাকে মানতে হবে। দ্বিতীয় হচ্ছে যে ভাষার যে ব্যবহার, আমি অবশ্যই আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে আরো পরিশীলিত ভাষা কামনা করি। একইভাবে অন্যান্য রাজনৈতিক দলের সিনিয়র লিডার যারা আছেন, এরা তো সন্তান তুল্য, তাদের কাছ থেকেও আরো অ্যাডভাইজারি বা আরো এফেকশনেট ল্যাঙ্গুয়েজ প্রত্যাশা করি। তবে মূল যে জায়গাটা হচ্ছে যে কেন এরকম হচ্ছে, যে ছাত্রদের দিক থেকে বলা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমি চাই না যে আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র একটি দলের বিপক্ষে কথা বলুক, আমি চাই তারা কথা বলুক পুরো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে। তাহলে কিন্তু অনেক বড় একটা জায়গায় অ্যাড্রেস করা হবে, যেটা রাজাকে একটু টাচ করলো, যে এই যে পরিবর্তনগুলো হচ্ছে এদের দায়বদ্ধতা তাদের একটা সময় নিতে হবে, তাদেরকে সিকিউর থাকতে হবে। আওয়ামী লীগ ফিরে আসতে পারে কি রূপে, এই আলোচনা তো আছে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই রূপে আওয়ামী লীগ নিশ্চয়ই ফিরতে চাইবে না, ফেরা উচিত হবে না, ফিরতে দেওয়াও ঠিক হবে না। কিন্তু শিক্ষার্থীরা যে পরিবর্তনের কথা বলছে, আমি চাই তারা সব দলের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তনের কথা বলুক, আরো পরিশীলিত ভাষায় বলুক। কিন্তু প্রবলেমটা যেটা তৈরি হয়েছে, যখন আপনি দল গঠন করবে আপনি আসলে প্রতিপক্ষ। আমরা সেই জায়গাটা ওইটাতে আমি যাচ্ছি না, ওই প্রতিপক্ষটা দেখতে চাই প্রতিপক্ষ হবে যুক্তিতে, তর্কে, এমন কোন সাংঘর্ষিক অবস্থা দেখতে চাই। এবং অবশ্যই আমি ব্যক্তিগতভাবে চাই যে দ্রুত সংস্কার করে নির্বাচন, আমরা যত দেরি করব পলিটিক্যাল স্ট্রাকচারে ফেরার তত কিন্তু সমস্যা। এই যে নির্বাচনে আসলে প্রতিপক্ষ থাকবে সেটি যেমন স্বাভাবিক, তেমনি আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষকে যতখানি সম্ভব দূরে সরিয়ে রাখতে চায়, সেই সংস্কৃতির ধারা কি এখনো চলছে? এটা তো অযৌক্তিক নয়, ওটা বুদ্ধিভিত্তিক দেখতে চাই, ওটা বুদ্ধিভিত্তিক। কেমন আমি এখানে বলছিলাম, আপনি একটা বাজারে একটা প্রোডাক্ট বিক্রি করেন সাবান, উনি একটা প্রোডাক্ট বিক্রি করে সাবান, দুইটা বাজারে প্রোডাক্ট আছে, আমি এখন তৃতীয় সাবানটা নিয়ে আসছি, সেটাকে মার্কেটিং করতে হলে আপনাদের দুইটার বদনাম বলা যাবে না, আমি বলবো আমারটা এই কারণে ভালো। এটা হলো মার্কেটিং এর নিয়ম। না না, বললে সেটা রং। আমরা চাইতেছি তারা রেকটিফাইড হোক, যে তারা বলবে যে আমরা এই নতুন কাপটা বাজারে নিয়ে আসছি, তোমরা অনেকদিন ধরে আওয়ামী লীগের কাপ ব্যবহার করো, জামাতের কাপ ব্যবহার করো, বিএনপির কাপ ব্যবহার করো, আমার কাপটা কেন ভালো, না না আমার কাপটা কেন ভালো সেটা বলছি, কিন্তু ওই কাপগুলা খারাপ এইটা আমি বলতে পারবো না। এটা সেলসম্যানশিপের নিয়ম। খারাপ বলা তো অনেক পরের কথা। আপনার কাছে কি বাংলাদেশে তো নতুন রাজনৈতিক দলকে আসতেই দেওয়া হয় না রাজনীতি? না না না, তাদের আসতে দিবে না কেন? কারণ এখানে মার্কেটিং এর স্টাইলটাকে চেঞ্জ করতে হবে, যেটা সে বললো যে আমার কথায় কেউ হার্ট হবে না, আমি একেবারে না না সংবিধান ছুঁড়ে ফেলে দিব, এই যে ওয়ার্ডগুলা কবরস্থানে পাঠাবো, এই সমস্ত ওয়ার্ড ব্যবহার করা যাবে না। এটা বয়সের দোষে বলে, কিন্তু এক্সকিউজ করা যাবে না। যেমন কালকে আমরা একটা জায়গায় শুনছি, কোন একটা দলের কেউ বলছে, নাম বলার দরকার নাই, 14 জন পুলিশ অফিসার মাইরে নাকি মেরুদণ্ড ভেঙে দিছে পুলিশের, তারপরে বলছে কি জানি সরি না না, ও বলছে লুজ কি টাং কি বলে মিস্টেক, স্লিপ অফ টাং। স্লিপ অফ টাং এগুলো না, স্লিপ অফ টাং হয় কোনটা উনি টিচার জানে। প্রমথ চৌধুরীকে আমরা প্রথম চৌধুরী পড়তাম, ওইটা হলো স্লিপ অফ টাং। 91কে 19 বলা হয় স্লিপ অফ টাং। কিন্তু এই এতজন পুলিশ হত্যা করে পুলিশের মাজা ভেঙে দিয়েছি, তারপরে বলতেছি স্লিপ অফ টাং, এইটা হয় না। তো এই যে এই ধরনের কথা যেমন পছন্দ করি না, একইভাবে ছাত্ররা বলবে সংবিধানের কবর রচনা করব নতুন, এটাও আমরা পছন্দ করি না। তুমি তোমার প্রোডাক্ট মার্কেটিং করো, একটা সেলসম্যানশিপের বৈশিষ্ট্য কি হয় সেটা আমি বলে দিচ্ছি। প্রসব বেদনায় যেমন একজন মহিলা চিৎকার করে, তারপরে যখন বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়, বাচ্চার কান্নাটা শুনলে মা ঘুমিয়ে পড়ে তার তৃপ্তি নিয়ে, তুমি সেলসম্যানশিপের সেইভাবে ফাইট করবা। ফাইট করার পর যে তুমি তোমার প্রোডাক্টটা বিক্রি করতে পারো, দ্যাট ইজ ইওর সাকসেস। পুরো বাংলাদেশ আসলে আগামী জাতীয় নির্বাচন সেরা এবং ঐতিহাসিক হবে সেই প্রত্যাশা রাখতে চাই, এবং আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চাই। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট আবু হেনা রাজাকে অসংখ্য ধন্যবাদ আজকে দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।